একটু নিরালায় বসুন, কানে হেডফোনটা গুজে নিন। আজ আমার জীবনের এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার ধারণার বাইরে। আপনারা যারা হয়তো আমার মতো একই ধরনের অনুভূতি নিয়ে জীবন কাটাচ্ছেন, তাদের জন্য এই গল্পটা একটা আয়নার মতো হতে পারে। আবার যারা এমন সব নিষিদ্ধ সম্পর্কের টানাপোড়েন থেকে দূরে আছেন, তাদের কাছে এটা হতে পারে একটা সতর্কবাণী। সত্যি বলতে এই সব কথা বলা সহজ নয়। আমার বুকটা ধড়ফড় করছে, গলা শুকিয়ে আসছে, কিন্তু ভেতরে জমে থাকা কষ্টগুলো বের করে না দিলে আর হয়তো বাঁচতে পারবো না। আমার বাড়ি যশোর, একটা ছোট মফস্বল শহরে। আমি নন্দিনী, বয়স এখন ৩৫ পেরিয়েছে। যখন ঘটনাগুলো শুরু হয়েছিল তখন আমার বয়স ছিল মাত্র ২৫। একটা সোনালি শাড়িতে আমি এখন আপনার সামনে বসেছি। হালকা একটা কাজ করা ব্লাউজ পরেছি, চুলগুলো পেছনে আলগা করে বাঁধা। জানি আমার চেহারা আর পোশাক দেখে হয়তো কেউ আমার ভেতরের এই ঝড়টা অনুমানও করতে পারবে না। আমার গল্পটা শুনতে হলে মন দিয়ে শুনুন। আর হ্যাঁ, যদি গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমার কাছে অনেক মূল্যবান। আমার বিয়ে হয়েছিল ১০ বছর আগে। আমাদের একটা সুখী সংসার ছিল, মানে বাইরে থেকে দেখতে তেমনই ছিল। স্বামী শ্রমিক, একজন সরকারি কর্মচারী, শান্তশিষ্ট মানুষ, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। সংসার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব মিলিয়ে বেশ গুছানো জীবন। কিন্তু কিছু কিছু শূন্যতা থাকে যা শুধু সময় কাটানোর জন্য তৈরি হয় না, তা অনুভব করার জন্য হয়। শ্রমিক ভালো স্বামী ছিলেন, কিন্তু আবেগের দিক থেকে তিনি যেন একটু কাঠিন্য পুষে রাখতেন। হয়তো কাজের চাপ, হয়তো পুরুষালী কাঠিন্য, জানি না। তবে আমার মনের ভেতরটা যেন তৃষ্ণায় ফেটে যেত। একটা গভীর ভালোবাসা, একটা উষ্ণ স্পর্শ, বা শুধু দুটো মন খুলে কথা বলার জন্য আমি ভেতরে ভেতরে ছটফট করতাম। আমার মনের এই শূন্যতাটা ধীরে ধীরে পাহাড়ের মতো জমতে শুরু করল। আর সেই পাহাড়ের কোলেই একসময় অঙ্কুরিত হয়েছিল এক নিষিদ্ধ বীজ। সে ছিল আমার দেবরের দিকেই, শ্রমিকের ছোট ভাই অরিন্দম। বয়সে আমার চেয়ে প্রায় ৫ বছরের ছোট। অরিন্দম তখন কলেজে পড়ত, সদ্য কৈশোর পেরোনো এক যুবক, চঞ্চল, হাসি খুশি, আর সবার সাথে খুব সহজেই মিশে যেতে পারত। আমার বিয়ের সময় অরিন্দম ছিল ছিপছিপে এক কিশোর, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তার মধ্যে যে পরিবর্তনগুলো আসতে শুরু করল তা আমার চোখ এড়িয়ে যায়নি। তার গলার স্বর বদলে যাচ্ছিল, চেহারায় একটা পৌরুষের ছাপ আসছিল। সে যখন আমার কাছে কোনো কাজে আসত কিংবা আমাদের সাথে খেতে বসত, তখন তার চোখে একটা অদ্ভুত ঔৎসুক্য দেখতাম। প্রথমে ভাবতাম হয়তো বয়সে ছোট বলে এমনটা, কিন্তু ক্রমশ সেই ঔৎসুক্য এক গভীর চাহনিতে পরিণত হতে লাগল। সে হয়তো নিজেই জানত না তার সেই চাহনি আমার ভেতরের শূন্যতায় কি অদ্ভুত এক শিহরণ জাগাত। আমি জানি ভাবি আর দেবরের সম্পর্ক অনেকটা বন্ধুত্বের মতো, অনেক সময় মায়ের মতো হয়, কিন্তু অরিন্দম যেন আমার মধ্যে বন্ধুর থেকেও বেশি কিছু খুঁজে পেতে শুরু করেছিল। আর আমিও যেন মায়ের থেকে অন্য কোনো এক অনুভূতির স্বাদ পাচ্ছিলাম। আমাদের বাড়িতে তখন যৌথ পরিবার ছিল, শাশুড়ি, শ্বশুর, শ্রমিক আর আমি। অরিন্দম হোস্টেলে থেকে পড়াশোনা করত, তবে ছুটি ছাটায় বাড়ি আসত। যখনই আসত পুরো বাড়িতে একটা নতুন প্রাণ আসত। সে সারাদিন হয় এটার পিছে লেগে থাকত, নয়তো ওটার পেছনে। আমার কাছেও তার আবদারের শেষ ছিল না। ভাবি এটা করে দাও, ভাবি ওটা এনে দাও, সারাক্ষণ তার মুখে আমার নাম। প্রথম প্রথম ভালোই লাগত, নিজের ছেলে মেয়ে তখনও হয়নি, তাই অরিন্দমকে অনেকটা ছেলের মতোই দেখতাম। কিন্তু একটা সময় পর তার আবদারগুলোর মধ্যে একটা ভিন্ন সুর খুঁজে পেতে লাগলাম। তার চোখ আমার দিকে একটু বেশি সময় ধরে আটকে থাকত। তার হাতের ছোঁয়াগুলো যেন একটু বেশি উষ্ণতা নিয়ে আসত। যখন আমি রান্নাঘরে কাজ করতাম, সে এসে চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে থাকত, আর হয়তো কোনো তুচ্ছ অজুহাতে আমার হাতে একটা চিরুনি বা একটা চামচ ধরিয়ে দিত। সেই সময় তার আঙুলগুলো যেন আমার আঙুলের সাথে এক মুহূর্তের জন্য হলেও আটকে থাকত। আমার বুকের ভেতর কেমন যেন একটা অস্থিরতা অনুভব করতাম। প্রথম দিকে আমি এই সব অনুভূতিকে উপেক্ষা করার চেষ্টা করতাম, নিজেকে বোঝাতাম আমি ওর ভাবি, এই সব ভাবনা ভুল, পাপ। কিন্তু মানুষের মন তো আর যুক্তি মেনে চলে না। বিশেষ করে যখন মনের ভেতরে একটা বিশাল শূন্যতা তৈরি হয়, তখন সামান্যতম সহানুভূতিও তাকে টানে। শ্রমিক নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকতেন যে আমার সাথে বসে দুটো কথা বলার সময়ও তার হতো না। দিনের পর দিন, মাসের পর মাস এই একঘেয়ে জীবন আমার সমস্ত শক্তি শুষে নিচ্ছিল। আর ঠিক সেই সময় অরিন্দম যেন আমার জীবনে এক ঝলক তাজা বাতাসের মতো এসেছিল।
সে আমার গল্প শুনত, আমার ছোট ছোট কথাগুলোকেও মনোযোগ দিয়ে শুনত। সে আমার পছন্দের খাবার নিয়ে কথা বলতো, আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে জিজ্ঞেস করত। এই সব ছোট ছোট জিনিসগুলো আমার কাছে বিশাল কিছু মনে হতো। একটা মানুষ যে আমাকে এতটা মনোযোগ দিয়ে দেখছে, আমার কথা শুনছে, সেটা আমার কাছে নতুন এক অনুভূতি ছিল। আমার মনে পড়ে একবার আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। শমিক তখন অফিসের কাজে বাইরে ছিলেন। শাশুড়ি আর শ্বশুরমশাই বয়সের কারণে অতটা খেয়াল রাখতে পারছিলেন না। সেদিন অরিন্দম বাড়িতে ছিল। জ্বর আর শরীর ব্যথায় আমি ছটফট করছিলাম। অরিন্দম নিজে ডাক্তার ডেকেছিল, ওষুধ এনে দিয়েছিল, আর সারাক্ষণ আমার পাশে বসেছিল। আমার কপালে ঠান্ডা জলপট্টি দিয়েছিল, মাথার চুলে হাত বুলিয়ে দিয়েছিল। তার হাতের স্পর্শে একটা অদ্ভুত শান্তি পেতাম। সে যখন আমার কপালে হাত রেখে দেখছিল জ্বর আছে কিনা, তখন আমার মনে হয়েছিল যেন তার স্পর্শে আমার শরীরের সব ব্যথা দূর হয়ে যাচ্ছে। তার সেই যত্ন, সেই মায়া আমার মনকে এক নতুন দিকে টেনে নিয়ে গেল। আমি জানি এই সব স্বাভাবিক সম্পর্ক, দেবর তার ভাবির খেয়াল রাখতেই পারে, কিন্তু আমার মন তখন এই স্বাভাবিকতার বাঁধন ছিঁড়ে অন্য কিছু খুঁজতে শুরু করেছিল। আমি তার স্পর্শে এক অন্য রকম অনুভূতি খুঁজে পাচ্ছিলাম, যা স্বামী থেকে আমি আর পাচ্ছিলাম না। সেই ঘটনার পর থেকে অরিন্দমের প্রতি আমার টান আরও বেড়ে গেল। সে হোস্টেলে চলে গেলে আমার মনটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগত। তার ছুটির দিনগুলো আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম। সে আসত আর আমার জীবনটা যেন আবার জীবন্ত হয়ে উঠত। আমার শাড়ির আঁচল ঠিক করে দিত, আমার ভেজা চুল দেখে বলতো, ভাবি ঠান্ডা লেগে যাবে তো, তাড়াতাড়ি মুছে নাও। তার চোখে আমি এক অন্য রকম মুগ্ধতা দেখতাম। সে আমার দিকে তাকিয়ে কখনো হাসত, কখনো চুপচাপ আমার কাজ দেখত। তার সেই হাসি আর চাহনি আমার ভেতরে এক অন্য রকম আবেগ তৈরি করত। আমি হয়তো চাইতাম না, কিন্তু চাইলেও নিজেকে আটকাতে পারতাম না। রাতের বেলা যখন সব কাজ সেরে শুয়ে পড়তাম, তখন তার কথা, তার হাসি, তার স্পর্শগুলো আমার মনে ঘুরপাক খেত। মনে হতো যেন আমি এক নিষিদ্ধ গণ্ডির দিকে পা বাড়িয়েছি, কিন্তু সেই গণ্ডিটা এতটাই আকর্ষণীয় যে আমি চাইলেও সেখান থেকে সরে আসতে পারছিলাম না। একদিন শমিক অফিসের কাজে 1 সপ্তাহের জন্য বাইরে গেলেন। বাড়িতে আমি, শাশুড়ি আর শ্বশুরমশাই। অরিন্দম তখন বাড়িতেই ছিল। রাতের বেলা দেখতে দেখতে শাশুড়ি আর শ্বশুরমশাই ঘুমিয়ে পড়তেন। আমি আর অরিন্দম তখনও জেগে থাকতাম। সে আমার পাশে এসে বসত, কখনো আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকত। সেই রাতে সে আমার একদম কাছে এসে বসেছিল। আমার হাতটা তার দিকে বাড়ানো ছিল, আর সে তার হাত দিয়ে আমার হাতটা হালকা করে চেপে ধরেছিল। একটা বিদ্যুতের শিহরণ যেন আমার সারা শরীরে বয়ে গিয়েছিল। আমি চোখ তুলে তার দিকে তাকালাম। তার চোখে আমি একরাশ আবেগ আর চাওয়া দেখলাম। আমার মন বলছিল, না, এটা ভুল, কিন্তু আমার শরীর আর মন যেন এক অন্যরকম সাড়ায় সাড়া দিচ্ছিল। সে খুব নিচু স্বরে বলল, ভাবি, তুমি এত সুন্দর। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তার এই কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার বুক ধড়ফড় করছিল। এই কথাটা আমি চাইছিলাম না শুনতে, কিন্তু আমার ভেতরের এক অংশ যেন এটাই শুনতে চাইছিল। আমি কোনো উত্তর দিতে পারিনি, শুধু তার হাতটা আরও শক্ত করে চেপে ধরেছিলাম। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর আর জটিল হয়ে উঠল। অরিন্দম আর আগের মতো শুধু ভাবি বলে ডাকত না, তার ডাকের মধ্যে একটা অন্য রকম অধিকার আর টান ছিল। সে আমার সাথে একান্তে কথা বলার সুযোগ খুঁজত। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন সে আমার ঘরের দরজার কাছে আসত। আমি জানতাম সে আসবে। আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে যেত। আমার ঘরের দরজায় একটা হালকা টোকা পড়ত, আর আমার সমস্ত সত্তা যেন সেই শব্দে সাড়া দিত। আমি ধীরে ধীরে দরজা খুলতাম, আর সে চুপি চুপি ভেতরে আসত। আমরা কথা বলতাম, ঘণ্টায় পর ঘণ্টা। প্রথমে হালকা কথা, তারপর ধীরে ধীরে তা গভীর প্রসঙ্গে মোড় নিত। সে আমার শমিককে নিয়ে কথা বলতো যে শমিক আমাকে ঠিকভাবে বুঝতে পারে না, আমার যত্ন নিতে পারে না। এই কথাগুলো শুনতে আমার খারাপ লাগত, কিন্তু একই সাথে ভালোও লাগত, কারণ এই কথাগুলো বলার সময় অরিন্দমের চোখে আমি যে ভালোবাসা দেখতাম তা আমার কাছে বড় বেশি মূল্যবান মনে হতো। এক রাতে সে আমার খুব কাছে এসে বসেছিল। তার শ্বাস আমার গালে এসে পড়ছিল।
আমার মন চাইছিল তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে, কিন্তু পারছিলাম না। আমার শরীর যেন তার উষ্ণতার কাছে আত্মসমর্পণ করছিল। সে আমার হাতটা নিজের হাতের মধ্যে নিয়েছিল, আর তার চোখে আমি যে তীব্র আবেগ দেখছিলাম তা আমার সব প্রতিরোধ ভেঙে দিচ্ছিল। সে আমার দিকে ঝুঁকে এসেছিল, আর আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম। একটা ভয়ানক অনুভূতি, কিন্তু একই সাথে এক অদ্ভুত মাদকতা। আমি জানতাম এটা ভুল, চরম ভুল, কিন্তু এই ভুলটা করার জন্য আমার মন যেন ভেতর থেকে উস্কে দিচ্ছিল। সেই রাতে আমাদের মধ্যে এমন কিছু ঘটেনি যা সমাজের চোখে পাপ, কিন্তু আমাদের মনের মধ্যে, আমাদের অনুভূতিগুলোর মধ্যে যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস তৈরি হয়েছিল তা হয়তো কোনো পাপের চেয়ে কম ছিল না। আমরা একে অপরের খুব কাছে এসেছিলাম, এতটাই কাছে যে আমাদের শ্বাস প্রশ্বাস মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল। তার স্পর্শ আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছিল। সে আমার কপালে একটা চুমু খেয়েছিল, আর আমি অনুভব করেছিলাম যেন আমার ভেতরের সমস্ত শুকনো নদী নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার মনে এক মিশ্র অনুভূতি জন্মালো। একদিকে অপরাধবোধ, অন্যদিকে এক অদ্ভুত শান্তি। আমি জানতাম এই সম্পর্কটা চলতে দেওয়া ঠিক নয়, কিন্তু আমি চাইলেও নিজেকে অরিন্দম থেকে দূরে রাখতে পারছিলাম না। তার উপস্থিতি আমার জীবনের সমস্ত শূন্যতা পূরণ করছিল। তার ভালোবাসার স্পর্শ আমার কাছে এতটাই মূল্যবান মনে হচ্ছিল যে আমি আর কিছুই চিন্তা করতে পারছিলাম না। সে আমার মনের দুর্বলতার সুযোগ নিচ্ছিল, আমি জানি, কিন্তু সেই দুর্বলতাটা তো আমারই তৈরি করা ছিল। শ্রমিক যদি আমাকে এতটা একা না রাখতেন, যদি আমার মনের খবর রাখতেন, তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু এখন আর সেই কথা বলে লাভ নেই, যা হওয়ার তা হয়েই গেছে। আমাদের এই গোপন অভিশাপ চলতেই থাকল। অরিন্দম যখনই বাড়িতে আসত, আমরা কোনো না কোনো অজুহাতে একসাথে সময় কাটাতাম। সে আমাকে চিঠি লিখত, মোবাইলে লুকিয়ে টেক্সট করত। তার প্রতিটি শব্দে আমি এক অন্য রকম ভালোবাসা খুঁজে পেতাম। সে আমার জন্য ছোট ছোট উপহার নিয়ে আসত, আর সেগুলো লুকিয়ে আমার হাতে ধরিয়ে দিত। আমার কাছে এই লুকোচুরি খেলাটাও বেশ ভালো লাগত। মনে হতো যেন আমি আবার নতুন করে প্রেমে পড়েছি, কিন্তু এই প্রেমটা এক নিষিদ্ধ প্রেমের খেলা। আমার ভেতরে একদিকে ভয় কাজ করত, যদি কেউ জেনে ফেলে, যদি আমার সংসার ভেঙে যায়। আর অন্যদিকে অরিন্দমের প্রতি আমার ভালোবাসাও বাড়ছিল। তার চঞ্চলতা, তার উষ্ণতা, তার নিষ্পাপ চাহনি, সবকিছুই আমাকে তার দিকে আরও বেশি করে টেনে নিয়ে যাচ্ছিল। একদিন দুপুরে বাড়ির সবাই যখন ভাত ঘুম দিচ্ছিল, অরিন্দম আমার ঘরে এসেছিল। দরজাটা ভেজানো ছিল। আমি বিছানায় বসে সেলাই করছিলাম। সে এসে আমার পাশে বসে আমার হাত থেকে সুঁই সুতোটা নিয়ে নিল। তার চোখে আমি এক অন্যরকম উন্মাদনা দেখলাম। সে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে আমার শরীরের ভেতরে এক অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। সে ধীরে ধীরে আমার আরও কাছে সরে এলো। আমার শাড়ির আঁচলটা তার দিকে টেনে নিয়েছিল। আমি ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমি এক গভীর খাদে পড়ে যাচ্ছি, আর সেখান থেকে ওঠার কোনো উপায় নেই। সে আমার কানে ফিসফিস করে বলল, ভাবি, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না, তুমি আমার সব। তার এই কথা শুনে আমার সারা শরীর কেঁপে উঠল। আমার মনে হচ্ছিল যেন আমি এক চরম সীমার দিকে এগিয়ে যাচ্ছি। আমি জানতাম এই মুহূর্তে আমাকে কিছু একটা করতে হবে, হয় তাকে থামানো, নয়তো এই স্রোতে গা ভাসানো। আমার মনের মধ্যে এক তীব্র লড়াই চলছিল। একদিকে সামাজিক মূল্যবোধ, আমার স্বামী, আমার পরিবার, আমার সম্মান, আর অন্যদিকে আমার ভেতরের তীব্র আকাঙ্ক্ষা, অরিন্দমের প্রতি ভালোবাসা আর আমার মনের একাকিত্ব। আমি চোখ খুললাম, আর অরিন্দমের চোখে আমি দেখলাম এক ব্যাকুল চাওয়া। আমি জানি তার এই চাওয়াটা হয়তো শুধু শারীরিক, কিন্তু আমার কাছে তখন মনে হচ্ছিল যেন এটাই একমাত্র ভালোবাসা। আমি হাত দিয়ে তার মুখটা স্পর্শ করলাম। আমার হাত কাঁপছিল। সে আমার হাতটা ধরে নিজের ঠোঁটে ছুঁয়ে দিল। আমার শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমি নিজেকে সংযত করতে পারছিলাম না। আমার মনে হয়েছিল যেন আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে শাশুড়ি মা হেঁকে উঠলেন, নন্দিনী, আরে নন্দিনী, কোথায় গেলে? চাটা খেয়ে যাও। তার আওয়াজটা আমার কাছে এক দেবদূতের মতো মনে হলো। আমি তাড়াতাড়ি করে অরিন্দমকে সরিয়ে দিলাম।
সে হতাশভাবে আমার দিকে তাকালো, তারপর দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন আমার মনে হলো যেন আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। শাশুড়ির সেই ডাকে আমার হুঁশ ফিরে এসেছিল। আমি বুঝতে পারছিলাম আমি কতটা ভুল পথে এগোচ্ছিলাম। অরিন্দমের প্রতি আমার টানটা যতই গভীর হোক না কেন, সেটা কোনো দিনই সমাজের চোখে মেনে নেওয়ার মতো ছিল না। আমার মনে হতে লাগলো আমি আমার স্বামীর প্রতি অন্যায় করছি, আমার পরিবারের প্রতি অন্যায় করছি, আর নিজের প্রতিও অন্যায় করছি। আমি সেদিন রাতে অনেক কেঁদেছিলাম। আমি অরিন্দমকে যতই ভালোবাসি না কেন, আমি আমার সংসারটা ভাঙতে দিতে চাইনি। আমি জানি আমার জীবনে একটা শূন্যতা ছিল, কিন্তু সেই শূন্যতা পূরণ করার জন্য আমি এক নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়তে চাইনি। আমি সিদ্ধান্ত নিলাম অরিন্দমকে বোঝাবো। পরের দিন যখন সে আমার সাথে আবার কথা বলতে এলো, আমি তাকে সব খুলে বললাম। আমি বললাম যে আমি তাকে কতটা ভালোবাসি, কিন্তু একই সাথে এই সম্পর্কটা কতটা ভুল। আমি তাকে বললাম যে আমাদের দুজনেরই ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে যদি আমরা এই পথে এগোতে থাকি। অরিন্দম প্রথমে খুব রেগে গিয়েছিল। সে বলেছিল যে আমি তাকে ভালোবাসি না, আমি তার সাথে ছলনা করছি। আমি অনেক কষ্টে তাকে বোঝানোর চেষ্টা করলাম যে এই ভালোবাসাটা শুধুই ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমি তাকে বললাম যে আমি তার ভালো চাই, আর এই জন্যই আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই। সে কিছুক্ষণ চুপ করে আমার কথা শুনল, তারপর তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে আমার হাত ধরে বলল, ভাবি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তারই কথা শুনে আমার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু আমি জানতাম এই মুহূর্তে আমাকে শক্ত থাকতে হবে। আমি তাকে বললাম যে তাকে আমার ভুলে যেতে হবে, আর আমাকেও ভুলে যেতে হবে। সেদিন ছিল আমাদের শেষ দেখা, শেষ কথা। অরিন্দম আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। সে আর কখনো হোস্টেলের ছুটি ছাটায় বাড়ি আসেনি। আমি জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে। তার কথা মনে পড়লে আজও আমার বুকটা কেমন যেন করে ওঠে। আমার জীবনে হয়তো শমিকের সাথে সেই গভীর আবেগ আর ভালোবাসা আমি পাইনি যা আমি অরিন্দমের মধ্যে খুঁজে পেয়েছিলাম, কিন্তু আমি শিখেছি যে কিছু কিছু ভালোবাসা থাকে যা শুধুই ধ্বংস ডেকে আনে। সমাজ, পরিবার আর নিজের বিবেক, এই সব কিছুকে অস্বীকার করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আমার গল্পটা হয়তো আপনাদের কাছে অনেক অদ্ভুত মনে হতে পারে, হয়তো অনেকে আমাকে ভুলও বলতে পারেন, কিন্তু আমি আমার ভুল থেকে শিখেছি। আমি জানি জীবনের পথ সবসময় সহজ হয় না। অনেক সময় আমরা ভুল পথে পা বাড়িয়ে ফেলি, কিন্তু সেখান থেকে ফিরে আসার সুযোগ সবসময়ই থাকে। শুধু দরকার একটু সাহস আর দৃঢ় সংকল্প। আমার জীবনের এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে মানুষের মন বড় দুর্বল, সে সহজেই ভুল পথে পা বাড়াতে পারে, কিন্তু আমাদের নিজেদের ভেতরের শক্তি দিয়েই এই দুর্বলতাকে জয় করতে হয়। একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন তা সম্মান, বিশ্বাস আর সততার ওপর গড়ে ওঠে। কোনো নিষিদ্ধ সম্পর্ক হয়তো সাময়িক সুখ দিতে পারে, কিন্তু তার পরিণাম সবসময়ই ভয়ানক হয়। তাই জীবনের প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া উচিত। বিশেষ করে যখন আবেগের বশবর্তী হয়ে আমরা কোনো চরম সিদ্ধান্ত নিতে যাই, তখন আমাদের ভবিষ্যতের কথা অবশ্যই মাথায় রাখা দরকার। আমার জীবন হয়তো আর আগের মতো নেই, কিন্তু আমি এখন অনেক বেশি শান্তিতে আছি। আমি এখন জানি নিজের সম্মান আর বিবেককে বাঁচিয়ে রাখার আনন্দই আসল আনন্দ। আমার এই গল্পটা যদি আপনাদের জীবনে কোনো ইতিবাচক প্রভাব ফেলে, তবে আমার এই কথা বলা সার্থক হবে। ভালো থাকবেন আর নিজেদের জীবনের প্রতি সৎ থাকবেন।